দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠান মালায় এখন আপনারা দেখবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান অনুশীলন। গ্রন্থনা ও উপস্থাপনায় সরকার এম এ হানিফ, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মোশাররফ হোসেন। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়ক বিষয় ভিত্তিক পাঠদানের অনুষ্ঠান অনুশীলন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মনোযোগ সহকারে নিয়মিত পড়াশোনা করছো। বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী এবং 2011 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য তোমাদের এই অনুশীলন অনুষ্ঠানে আজ আমরা ইংরেজি এবং গণিত এই দুটি বিষয়ের উপর দিক নির্দেশনামূলক একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছি। আর এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য আজ আমরা দুজন অভিজ্ঞ শিক্ষককে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই আমি তাদের সাথে তোমাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ইংরেজি বিষয়ের অভিজ্ঞ শিক্ষক ডক্টর মোহাম্মদ নুরুন নবী এবং ঢাকার বিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের গণিত বিষয়ের শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকার। বন্ধুরা, পরিচয়ের পালা শেষ হলো, তাহলে মূল আলোচনা শুরু করি। প্রথমেই আমি ডক্টর মোহাম্মদ নুরুন নবীর কাছ থেকে জানতে চাইব যে ইংরেজি একটি বিদেশি ভাষা এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে আমরা লক্ষ্য করেছি যে আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী এই ইংরেজি বিষয়ে অনেকে অকৃতকার্য হয়ে থাকে, কেউ বা আবার খুব ভালো ফলাফল অর্জন করতে পারে না। এর কারণ কি বলে আপনি মনে করেন? ইংরেজি ভাষাটা বিদেশি, কিন্তু আমাদের এখানে তো ইংরেজি শুরু থেকেই সিলেবাসের মধ্যে যেমনটা থাকে তেমনি এর পঠন পদ্ধতিটা আমাদের শিক্ষা ব্যবস্থায় যেভাবে দেওয়া আছে ওইটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে উপস্থাপিত হয়ে থাকে, অবশ্যই থ্রু দ্য টিচার্স। সেক্ষেত্রে শিক্ষকদের যে জানার ব্যাপারটা, তাদের যে দখল আছে যাদের, ওইসব ইনস্টিটিউশনে হয়তো সবচেয়ে বেশি শিক্ষার্থী ভালো ইংরেজি বলতে পারবে আর লিখতে পারবে। আর এমনিতে যেমনটা বলা হয়ে থাকে ইংরেজি একটা কঠিন সাবজেক্ট, বিদেশি ভাষা, এটা ঠিক, কিন্তু একে আয়ত্ত করা কিন্তু খুব বেশি কঠিন না, আদৌ না। কারণ এখন ইংরেজি বিষয়ের উপরে এই মুহূর্তে আমি বলতে পারি অনেক বেশি চর্চা হচ্ছে ইংরেজি নিয়ে, এবং সুযোগ আছে ছাত্রদেরও শেখার। ছাত্রদেরকে ক্লাসরুমে যেভাবে পড়ানো হয়, শিক্ষক মহোদয়গণ যেভাবে পড়ান, ওইখানেও ছাত্রদের সুযোগ আছে। এত সুযোগ থাকা সত্ত্বেও খারাপ করছে, অকৃতকার্য হচ্ছে বা ভালো ফলাফল অর্জন করতে ব্যর্থ হচ্ছে, কি কারণ? শিক্ষার্থী শিখছে, ক্লাসে শিক্ষক মহোদয় পড়াচ্ছেন, ওইটা আবার আদায় করার ব্যাপার। আবার শিক্ষার্থীদেরও সমস্যা আছে, ওরা আবার অনেক সময় ভাবে যে ইংরেজি তো এক সময় পড়ে নেওয়া যায়, ঠিক রেগুলারিটি বা যে শেখার মধ্যে একটা ডিসিপ্লিন আছে ওইটা কিন্তু আবার ওরা ঠিক বুঝে উঠতে পারে না, বা তাদেরকে ওইভাবে বলা হয় না, অনেক সময় দেখা যায়। এই একটা কারণ আরও আছে। যেমন ওরা হয়তো এখন যেটা খুব বেশি দেখা যায় যে যেসব গাইড বই বিক্রি হয়, এই গাইড বইগুলোতে কিন্তু ব্যাপক হারে ভুল লেখা আছে, ভুল শিখছে। এটা একটা আমার মনে হয় যে খুব বড় রকমের কারণ। আর একটা হলো যে ছাত্ররা পরীক্ষার আগে আগে ইংরেজি থাকে, এদের উচিত কিন্তু অনেক আগের থেকে ইংরেজি পড়া। আর সবচেয়ে বড় সমস্যাটা হলো যারা আমরা পড়াই ক্লাসে বা আমরা যারা খাতা দেখি এক্সামের হিসেবে, আমরা তো ইংরেজির ওই জিনিসটা খেয়াল করি, ডুজ অ্যান্ড ডোন্টস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, গ্রামার ফলো করে। ছাত্ররা কিন্তু ওদের একটা অনেক সময় কোনো শিক্ষার্থী ভাবে যে ওই গ্রামার ছাড়াও তো ইংরেজি হয়, ওইভাবে ওরা ভাবে যে ওই গ্রামারের ডুজ অ্যান্ড ডোন্টস না লিখেও ওরা কোনো রকম লিখলে বোধহয় পৃষ্ঠা ভরে দিলেও বোধহয় ঠিক হয়ে যাবে। আমার এরকম অভিজ্ঞতা আছে যে বিশুদ্ধভাবে ইংরেজি লিখতে হলে যে গ্রামারের জানতেই হবে। ওটা কিন্তু আমাদের সরকারি যে এনসিটিভির যে বইটা আছে ক্লাস 9-10 জন্য, ওখানে কিন্তু প্রথমেই লেখা আছে, ছাত্রদেরকে বলা আছে যে তোমাদেরকে ইউ হ্যাভ টু লার্ন ডুজ অ্যান্ড ডোন্টস অফ ইংলিশ গ্রামার।
তো ওইটা যদি ওরা না শিখে তো ওদের সেন্টেন্সই কারেক্ট হবে তাই একটা ব্যাপার। আরেকটা হলো সেন্টেন্স কারেক্ট না হলে এক্সামিনার সতত মানে ওরা একটু বিরক্ত হয়, উত্তরটাই একটু দুর্বল হয়ে দুর্বল হয়ে কাটা হচ্ছে, এই তাই না? একটা। সে কারণে নম্বর পাচ্ছেন। আর ইংরেজির ভীতি কি একটি কারণ হতে পারে? ইংরেজি ভীতি অবশ্যই একটা কারণ, এই কারণে যে ইংরেজি যেভাবে ল্যাঙ্গুয়েজ হিসেবে যেভাবে পড়ানো উচিত ক্লাসরুমে সব জায়গায় সেভাবে হয় না। কখনো কখনো আমি বলছি না যে টিচার হিসেবে সবাই আমরা ঠিক ঠিক বলছি তা না, এক একজনের উপস্থাপনা এক এক রকম। কেউ ইংরেজিতে উপস্থাপনা করেন অত্যন্ত খুব সহজবোধ্যভাবে, ওইটা কিন্তু ইট শুড বি মেড ইজি ওয়াইল টিচিং। সহজভাবে এবং হ্যাঁ, পাঠদানে সহজে। অবশ্যই আনন্দ আনন্দ থাকবে, আপনি থাকতে যেটা হবে। মিল করলেন। There should be কি কি pleasure. ভুল ত্রুটিগুলো শিক্ষার্থীরা করে থাকে পরীক্ষার খাতে? এই এসএসসি যারা পরীক্ষা দিবে ওদের ইংরেজিতে ভুল হয় উইদাউট ক্লুজ উইথ ক্লুজ দুইটাই। তো বেশি ভুল হয় উইদাউট ক্লুজ, যেটা ওদের তথ্য থাকে না, ওদের শব্দ সম্ভার কম থাকে, ওরা অনেকটা না বুঝেই লেখা শুরু করে। আচ্ছা, উইদাউট ক্লুজ কিন্তু লেখাটা সহজ, কারণ এখানে পরীক্ষার্থীর ফ্রিডম আছে, Freedom আছে। সুইটেবল ওয়ার্ড, মানানসই ওয়ার্ড হলেই হয়ে যাচ্ছে। এবারে কথা বলছি বিকারণ স্কুল অ্যান্ড কলেজের গণিত বিষয়ক শিক্ষক জনাব মোহাম্মদ মুরাদ হোসেন সরকার, আপনার সাথে। তো আপনি তো দীর্ঘদিন যাবৎ এই গণিত বিষয়ে শিক্ষার্থীদেরকে পাঠদান করে আসছেন। তা আপনার অভিজ্ঞতার আলোক থেকে আপনি বলবেন কি যে গণিত বিষয়ে সাধারণত পরীক্ষার্থীরা পরীক্ষার খাতায় কি ধরনের ভুল ত্রুটিগুলো করে থাকে? আমরা পরীক্ষার খাতা মূল্যায়ন করতে গিয়ে যে সকল ভুলগুলো লক্ষ্য করি তার মধ্যে সবচেয়ে প্রধান একটি কারণ বা প্রধান একটি ব্যাপার আমরা যেটি লক্ষ্য করি তা হচ্ছে তারা আসন্ন মানে প্রায় শব্দটি লেখে না। এটি একটি ভুল। এখানে তার কিছু এক নম্বর কেটে নেওয়া হয়। প্রয়োজনীয় সাইড নোট দিতে ভুল করে। তারপরে রয়েছে যথাস্থানে বা, সমান বা যেগুলি আমরা বন্ধনী বলি, হ্যাঁ, এগুলো তারা যথাস্থানে প্রয়োগ করে না। জ্যামিতিক ক্ষেত্রে যদি আমি বলি যে চিত্র সঠিক হয় না। চিত্র সঠিকের ব্যাপারে একটি মেসেজ আমি পরীক্ষার্থীদের দিতে চাই। তা হচ্ছে যে উপপাদ্যের যে চিত্র আছে তা শিক্ষার্থীরা মনে করে যে নিখুঁত হতে হবে। অর্থাৎ আমরা সম্পাদ্যের চিত্র যেভাবে কাঁচা কম্পাস দিয়ে উপস্থাপন করি, তাদের অনেকের ধারণা যে উপপাদ্যের চিত্র ওরকম হতে হবে এবং এখানে তাদের সময় নষ্ট হয় না। উপপাদ্যের ছবি চোখের দৃষ্টিতে সঠিক হলেই হবে। যেমন কোনো শিক্ষার্থী যদি বলতে চায় ABC সমকোণী ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ বা DEF সমকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে চোখের দৃষ্টিতে যদি সমকোণী ত্রিভুজ মনে হয় তাহলে সে পূর্ণ নম্বর পাবে। কিন্তু চোখের দৃষ্টিতে যদি সমকোণী ত্রিভুজের মতো না হয় সেক্ষেত্রে সে মার্কস পাবে না। আমি একটি ছবি তোমাদের উদ্দেশ্যে দেখাতে চাচ্ছি। এখানে ত্রিভুজ, এটি একটি ত্রিভুজ, তোমরা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটি একটি ত্রিভুজ, দুটি ত্রিভুজই তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমি যদি নিচের যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ বলি, চোখের দৃষ্টিতে সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে, কিন্তু লক্ষ্য করো এটি কিন্তু কম্পাস দিয়ে আঁকা হয়নি বা 90 ডিগ্রি এখানে করা হয়নি। চোখের দৃষ্টিতে মনে হচ্ছে এখানে 90 ডিগ্রি আছে এবং এটি সমকোণী ত্রিভুজ। উপরের চিত্রটি তুমি দেখো, উপরের চিত্রটি কিন্তু এই জায়গাটি অ্যাঙ্গেল হয়ে গেছে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি হয়ে গেছে। এটি সমকোণী ত্রিভুজ নয়। তাহলে তুমি যদি পরীক্ষার খাতায় এই ছবিটি দিয়ে সমকোণী ত্রিভুজ বলো, তোমার নম্বর কাটা যাবে। অর্থাৎ চোখের দৃষ্টিতে সমকোণী ত্রিভুজ হতে হবে, যে বিষয়টি সে উপস্থাপন করতে সেটি চোখের দৃষ্টিতে সেরকমই হতে হবে। আপনি বলতে কিন্তু সম্পাদ্যের চিত্র নিখুঁত হতে হবে। সম্পাদ্যের চিত্র যদি আবার চোখের দৃষ্টি সে ভাবে তাহলে আবার ভুল হবে। সম্পাদ্যের ক্ষেত্রে তাকে কাঁচা কম্পাস দিয়ে নিখুঁত ছবি আঁকতে হবে, অর্থাৎ যা চাওয়া হয়েছে তাকে তাই উপস্থাপন করতে হবে। আপনি সম্পাদ্য এবং চিত্র আঁকার বিষয় দুটি বললেন, তো চিত্র আঁকার বিষয়ে আমি আরেকটি বিষয় জানতে চাইবো। চিত্র পরীক্ষার্থীরা খাতার কোন দিকে উপস্থাপন করবে? একটি খাতা তোমাদেরকে দেখাবো। এই খাতাটি যখনই আমি উপপাদ্যে চলে যাব তখন আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী ডান পৃষ্ঠা থেকে শুরু করেছে। ডান পৃষ্ঠা থেকে শুরু করার কারণে তাকে যখন অপর পৃষ্ঠায় সে আনসার করতে চাচ্ছে তখন তাকে ছবি দিতে হলো, আবার দিতে হয়েছে। এই ক্ষেত্রে তার ক্ষতি কি হলো? ক্ষতি হলো সময় নষ্ট পরীক্ষার হলে। বাম পৃষ্ঠা থেকে আমরা শিক্ষার্থীদেরকে বলি জ্যামিতি উত্তর করার জন্য বাম পৃষ্ঠা থেকে শুরু করেছে এবং দেখো ডান পৃষ্ঠা এসে শেষ হয়ে গেছে।
তাহলে কি হলো, শিক্ষক যখন খাতাটি মূল্যায়ন করবে, যা এখানে লেখা আছে শিক্ষক তা কিন্তু চিত্র থেকে দেখে নিতে পারছে। তুমি যদি অপপৃষ্ঠায় চলে দিতে তাহলে তোমাকে ছবি দিতে হতো। এই শিক্ষার্থী পুনরায় ছবি অঙ্কন করতে হতো। এই শিক্ষার্থী কিন্তু তাই করেনি। আমরা খাতা মূল্যায়ন করতে গিয়ে জ্যামিতির বেলা দেখি যে অনেক সময় উপপাদ্যে চিত্রের পূর্বে বিশেষ নির্বাচন, কোনো মার্কস পাবে না। কারণ তুমি বিশেষ নির্বাচন লেখো চিত্র দেখে, প্রমাণ লেখো চিত্র দেখে, উপপাদ্যে তোমাকে প্রথমে চিত্র দিতে হবে, তারপরে বিশেষ নির্বাচন দিতে হবে, তারপরে অঙ্কন থাকলে অঙ্কন, প্রমাণ দিতে হবে। তবে সম্পাদ্যের বেলা যদি ব্যতিক্রম করো তাতে কোনো আসে যায় না, কিন্তু খেয়াল রাখতে হবে উপপাদ্যে তোমাকে প্রথমেই চিত্র দিতে হবে, বিশেষ নির্বাচন দিয়ে চিত্র দেওয়া যাবে না। এটা একটি গুরুত্বপূর্ণ মেসেজ, এটি তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর আরেকটি ব্যাপার যে আমি বলছিলাম যে তোমাদের এককের ব্যাপারটি, একক একক লিখতে ভুল করলে নম্বর পাবে না, নাকি একক না লিখলে নম্বর পাবে না, বিষয়টি না। এখানে বোর্ড থেকে যেটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, আসলে প্রতি বছর এটার একটা কারেকশন আসে, তবে একই রকম থাকে, সাধারণত একই রকম থাকে। একক যদি শিক্ষার্থী না লেখে বা ভুল করে, সেক্ষেত্রে একটি নম্বর কেটে নেওয়ার বিধান আছে। একইভাবে সে যদি যথাস্থানে বন্ধনী বা যে কি বলে বা সমান চিহ্ন ব্যবহার না করে, সেক্ষেত্রে একটি নম্বর কেটে নেওয়ার বিধান আছে। আমি 2011 সালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, আমরা প্রায় সময় খাতা মূল্যায়ন করতে গিয়ে দেখি যে একবারে শেষের দিকে যখন তোমাদের সময় থাকে না, তোমরা হয়তো সম্পাদের অ্যান্সার করছো, চিত্র এঁকেছো, সময়ের অভাবে টিচার আসছেন, খাতা নিয়ে নিচ্ছেন, তোমরা কি করো, বিশেষ নির্বাচন লিখতে পারোনি, অঙ্কনের বিবরণ লিখতে পারোনি, তোমরা কেটে দাও। এটি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব না কাটার জন্য। কারণ শুধু সঠিক চিত্রের জন্য তোমার জন্য মার্কস বরাদ্দ করা আছে। তোমার মধ্যে হয়তো ধারণা হচ্ছে যে আমি তো চিত্র এঁকেছি আর কিছুই লিখতে পারিনি, আমি কোনো মার্কস পাবো না, কেটে দিই না। যতটুকু করেছো, তোমার হাতে সময় নেই, তুমি চিত্র দিয়েছো, তারপরে আর কিছুই লিখতে পারোনি, ওভাবেই খাতাটি টিচারের হাতে দিয়ে দাও। আচ্ছা, এখন যে সময়টুকু ওদের হাতে আছে, খুব এসএসসি পরীক্ষা খুব নিকটেই, এখন কিভাবে তারা প্রস্তুতি গ্রহণ করবে? ওদের এখন, ওরা তো অলরেডি যা প্রিপারেশন নেওয়া নিয়ে ফেলেছে। এখন ওদের দেখতে হবে যে যদি সম্ভব হয় ওদের পক্ষে মডেল টেস্ট দেওয়া, আর মডেল টেস্ট দিলে ওদের যে পরীক্ষার ভীতি আছে এটা কেটে যাবে। আর ওদের যেগুলো বেশি সমস্যা, সব প্রশ্ন কিন্তু একরকম না। ওদের দেখা গেছে ইংরেজি সেকেন্ড পেপারে আছে ওদের ট্রান্সফরমেশন, ন্যারেশন, তারপরে ফার্স্ট পেপারে আছে ওদের ওই উইদাউট ক্লুজ, উইথ ক্লুজ অবশ্য। তো এইগুলোকে আমার মনে হয় যে ওরা যেগুলো পারে ওগুলো না দেখে এগুলোর উপরে একটু নজর দেওয়া, কি করলে এটা ভালো করা যাবে সেই তথ্য বইয়ের মধ্যে দেওয়া আছে, বা বিশেষ শিক্ষক যিনি আছেন যেসব ইনস্টিটিউশন, ওনাদের সাথে শিক্ষকদের সহায়তা নিতে পারবে, এটা কোনো ইয়ে না। আর সবসময় খেয়াল রাখতে হবে যে প্রশ্নটা কি, ওরা যেন প্রশ্নটা পড়ে। এবার আমি মোরাদ স্যারের কাছ থেকে যে বিষয়টি জানবো, যে পরীক্ষার্থীরা এই হাতে কয়েকটি দিন মাত্র আছে, কিভাবে প্রস্তুতি ওরা গ্রহণ করবে, খুব সংক্ষেপে। আমি 2011 সালের এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যখন পরীক্ষা খাতায় উত্তর লিখবে, অবশ্যই 1 নং প্রশ্ন উত্তর সঠিকভাবে লিখবে, এবং প্রশ্নের উত্তর শেষে যদি একক থাকে একক উল্লেখ করবে, সঠিক একক। প্রশ্নে মিটার আছে, তুমি ফুট লিখে দিবে, সেক্ষেত্রে তোমার একটি মার্ক চলে যাচ্ছে। তো একক লেখার সময় সতর্কতা অবলম্বন করবে। প্রয়োজনীয় সাইড নোট গুলো তুমি দিবে, জ্যামিতি চিত্র বা পৃষ্ঠা থেকে শুরু করো। ত্রিকোণমিতি একটি ব্যাপার থাকে যে ডিগ্রি থাকে, অনেক সময় ডিগ্রি যদি তুমি উল্লেখ না করো একটি মার্ক কেটে নেওয়া হয়, সেক্ষেত্রে তুমি ডিগ্রিটি উল্লেখ করেছো কিনা রিভিশন দেওয়ার সময় আরেকবার চেক করে নাও। কার্তিস্য গুণ যে যখন তোমাদের ক্রমজোর গুলো থাকে, প্রথম বন্ধনী অবশ্যই ইউজ করেছো কিনা, এবং সবগুলো মিলে যে তোমার সেট তৈরি হচ্ছে, সেকেন্ড বন্ধনী তুমি ব্যবহার করেছো কিনা একটু চেক করে নাও। সর্বোপরি খাতা ঘষা মাজা করো না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা শুনলে, আশা করি আলোচনা থেকে তোমরা উপকৃত হয়েছো। তারপর আমি দু একটি কথা বলছি তোমাদের উদ্দেশ্যে। ইংরেজি একটি বিদেশি ভাষা হওয়া সত্ত্বেও তোমরা যদি বারবার অনুশীলন করো এবং লিখে লিখে তোমরা চর্চা করা, আশা করি তোমরা এই বিষয়ে ভালো ফলাফল অর্জন করতে পারবে। অবশ্যই বানান ভুল হচ্ছে কিনা, সেন্টেন্স ছুটে যাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখবে। আর গণিত বিষয় প্রসঙ্গে আমি যে একটি কথা বলবো, গণিত অনুশীলন করে একে আয়ত্তে আনা যায় এবং পূর্ণ নম্বর কিন্তু এই বিষয়ে অর্জন করা সম্ভব।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আমাদের নিয়মিত আয়োজন কৃতি শিক্ষার্থী পর্বে আজও আমরা একজন কৃতি শিক্ষার্থীকে আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি। সেই সাথে এই কৃতি শিক্ষার্থীর গর্বিত মাতা এবং এবং একজন বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। চলো এবার আমরা এদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থী সুলতানা রাজিয়া হক শাওয়া। এরপরেই আছেন সুলতানা রাজিয়ার গর্বিত মাতা মিসেস ফাতেমা হক, এবং বিশেষ অতিথি হিসাবে আমরা আমাদের মাঝে আজ পেয়েছি বিকাউন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক নাসরিন নঈ। বন্ধুরা, পরিচয়ের পালা শেষ হলো, এবার তাহলে চলো মূল আলোচনায় যাই। প্রথমে আমি সুলতানা রাজিয়া হকের কাছ থেকে জানতে চাইবো যে তুমি তো এবারের এসএসসি পরীক্ষায় প্রতিটি বিষয়ে A+ অর্জন করেছো, তার মানে তুমি গোল্ডেন জিপিএ পেয়েছো। তোমাকে অভিনন্দন তোমার ভালো ফলাফল অর্জন করার জন্য। আমি প্রথমেই জানবো যে কিভাবে এত সুন্দর একটি রেজাল্ট তুমি অর্জন করেছো, কিভাবে তুমি প্রস্তুতি নিয়েছিলে, তোমার পড়ার রুটিনটা কি ছিল? ভালো ফলাফল করার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হলো অধ্যাবসায়, এবং এর সাথে পড়াশোনাও করতে হবে। আমি যেটা করেছি সেটা হলো আমি প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করেছি। কখনো একদিনের পড়া আমি আরেকদিনের জন্য রেখে দিইনি, কখনো ভাবিনি যে আমি কালকেই পড়াটা করব, কারণ আমি জানি যে কালকে আমি যদি নাও পারতে পারি এই পড়াটা তৈরি করতে। তো সবসময় আমি চেষ্টা করেছি যে টিচাররা যেভাবে বলেছেন সেভাবে আমি তাদের গাইডলাইন অনুযায়ী আমি সব পড়া শেষ করতে। দেন আমি যে প্রতিদিন চেষ্টা করেছি স্কুলে যেতে, স্কুলে যাওয়ার পরে টিচারদের ক্লাসগুলো আমি রেগুলার ফলো করেছি, তারা যা যা বলেছেন সেই অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করেছি। এবং পরীক্ষাগুলো যখন হয়েছে আমি ভালো মতো প্রিপারেশন নিয়ে সেগুলো দিয়েছি। আমাদের ক্লাস 9-এ 4টা করে টার্ম হয়েছে, সেখানে 4টা টার্মে বইয়ের প্রত্যেকটা বইয়েরই 90% শেষ হয়ে গিয়েছিল। বাকি 10% যখন ছিল সেটা ছিল হচ্ছে ক্লাস 10-এর জন্য। ক্লাস 10-এর ফার্স্ট টার্মের মধ্যে সেটাও শেষ হয়ে গিয়েছিল। তো আমাদের প্রিপারেশনটা নেওয়ার জন্য আমরা এক্সট্রা অনেক টাইম পেয়েছি, যথেষ্ট সময় তোমরা পেয়েছো। জি। এরপরে টেস্টে আমরা ফুল বই যখন পরীক্ষা দিই তখন আমরা পুরোপুরি এসএসসি পরীক্ষায় যেরকম প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিব সেভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছি, যার কারণে পরে আর এসএসসি পরীক্ষায় তেমন কোনো প্রবলেম হয়নি। টেস্টের পরেও আমরা 3টা প্রিপারেটরি টেস্ট দিয়েছি, যার কারণে আমাদের পরীক্ষার ভীতিটা কেটে গিয়েছে। তো অনুশীলন করে কি কোনো বোর্ডের প্রশ্ন নিয়ে বা কোনো বিশেষ কোনো স্কুলের প্রশ্ন নিয়ে তুমি নিজে নিজে পরীক্ষা দিয়েছো? স্যার যেভাবে গাইডলাইন দিয়েছেন সেভাবেই টেস্ট পেপারটা ফলো করেছি। টেস্ট পেপার অনুশীলন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে কি করতে? টেস্ট পেপার অনুশীলন করতে গিয়ে যখনই কোনো সমস্যার সম্মুখীন হতাম তখনই আমরা অবশ্যই টিচারদের এসে বলতাম। পরদিন যখন স্কুলে আসতাম টিচারদের ক্লাস টাইমেও বলতাম, যদি ক্লাস টাইমে আমাদের ফুলফিল না হতো তখন আমরা ক্লাস টাইমের পরেও আমরা টিচারদের সাথে কথা বলতে পারতাম। টিচারদের যে কোনো ধরনের হেল্প আমরা ক্লাস টাইমের পরেও পেতাম। তোমার কথা বলছি সুলতানা রাজিয়ার মা মিসেস ফাতেমা হকের সাথে। এই সুলতানা রাজিয়া ভালো ফলাফল অর্জন করেছে, অবশ্যই খুব ভালো লাগছে আপনার কাছে, এবং যখন শুনেছেন খুব ভালো লেগেছিল। তো আপনার কি ভূমিকা ছিল এই ভালো ফলাফল অর্জন করার পেছনে? আমি আসলে মনে করি একজন মা হিসেবে যে একজন স্টুডেন্টের তার শুধু যে পড়ালেখার দিকে খেয়াল রাখা সেটাই জরুরি না। আমি মনে করি যে ওর শারীরিক মানসিক প্রত্যেকটা বিষয়েই আমি ওর সাথে ওর মানে একদম প্রধান বন্ধুত্বের ভূমিকা অর্জন করে আমি ওকে বড় করছি আর কি। তো তাকে আমি পড়ালেখার পাশাপাশি সব প্রত্যেকটা সাইডে একটা মেয়ে হিসেবে মেয়ের যে যে দিক দরকার প্রতিটা সাইডে তাকে আমি সমপরিমাণ সাপোর্ট দিয়ে আসছি। আচ্ছা, তো কি কি মানে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আপনি কি ধরনের সহযোগিতা ওকে করেছেন? ওকে মানে ও যে প্রতিদিন স্কুলে যাচ্ছে, শিক্ষকদের কাছে পড়ছে, পড়াশোনা ঠিকমতো পড়ছে কিনা এই বিষয়ে আপনার অবদানটা কি ছিল? এখানে হচ্ছে মাইলস্টোন এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান আমি যতটুকু পেয়েছি সেখানে হচ্ছে টিচাররা একজন স্টুডেন্ট এবং গার্ডিয়ানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার বাচ্চা কোনো বিষয়ে যদি একটু খারাপ করতেন তারা সাথে সাথে ইনফর্ম করে গার্ডিয়ানকে এবং গার্ডিয়ানকে জানায়। তখনই আমি তাকে তার সেই বিষয়টা কিভাবে কোন টিচারের সাথে কথা বলতে হবে এবং বাসায় যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি সেভাবে তাকে সলিউশন দিয়েছি। আচ্ছা, ওর এরকম কি দিক ছিল যেগুলোর জন্য আপনি ওকে বকাঝকা করতেন বা ওকে ওর সাথে খুব রাগ করতেন? এই কি দিকগুলো ছিল? আসলে আমার এই মেয়েটা হচ্ছে ও ছোটবেলা থেকেই 3টা জিনিস ওর অনেক ভালো। আমি মনে করি প্রত্যেকটা মানুষের যে 3টা বিষয় থাকা উচিত। একটা হচ্ছে আপনার গুণের কথা বলছেন। জি, তো সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে ডিসিপ্লিন, অধ্যবসায় এবং নমনীয়তা। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই এই 3টা বিষয় থাকা উচিত। তা আমি হয়তো গর্বিত মা বা সৃষ্টিকর্তার অশেষ রহমত আমার মেয়ের মধ্যে 3টা গুণাবলী আমি যথেষ্ট পরিমাণ এখনো পাচ্ছি। আচ্ছা, এবারে আমরা কথা বলছি নাসরিন নঈমের সাথে।
সুলতানা রাজিয়া যে ভালো ফলাফল অর্জন করেছে, ও তো ওর উপস্থাপন করেছে কিভাবে করেছে, আর কি কি বৈশিষ্ট্যের জন্য ও এই ভালো ফলাফল অর্জন করেছে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে ভালো ফলাফল করার জন্য একজন ছাত্রী অথবা ছাত্র যেই হোক না কেন, শিক্ষার্থী, তার ভিতরে তিনটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে চেষ্টা, একটা হচ্ছে ইচ্ছা, এবং আরেকটা হচ্ছে অনুশীলন। অনুশীলন অবশ্যই এই তিনটা বিষয় যদি একজন শিক্ষার্থীর মাঝে স্টুডেন্ট অবস্থা থেকেই জন্মে যায়, তাহলে আমার মনে হয় সে ধাপে ধাপে ভালো ফলাফল করে শেষ পর্যন্ত চূড়ান্ত পরীক্ষায় অর্থাৎ বোর্ডের পরীক্ষায় অবশ্যই সে ভালো ফলাফল করতে পারে। কারণ ইচ্ছা না থাকলে, চেষ্টা না থাকলে কখনোই কোনো ভালো কিছু আয়ত্তের মধ্যে আনা যায় না। পাশাপাশি সেটাকে অনুশীলনের সেটাকে মাধ্যমে অবশ্যই কিভাবে করতে হবে, অনুশীলনের মাধ্যমে করতে হবে। এই সুলতানা রাজি একটা কথা বলেছে যে ক্লাস 9 থেকে, কারণ একটা বই ওরা নবম দশম মাধ্যমিক লেভেলে একই বই ওরা নবম এবং দশম শ্রেণী দুটি বছর পড়ে থাকে। পড়ছে। তো এই 2 বছরে ওই বইটা ভাগ থাকে, সব স্কুলেরই সিলেবাসের মধ্যে একটা ভাগ থাকে যে এইটুকু আমরা 9 পড়াবো, এইটুকু আমরা 10 পড়বো। তো ওই যে 9 ভাগটুকু, ওই ভাগটুকু যদি প্রতিটি শিক্ষার্থী বেশি মাত্রায় পড়ে থাকে, ওই ক্লাস তার যদি সে যদি প্রতিষ্ঠানমুখী হয়, জি, সে যদি শিক্ষককে অনুসরণ করে, ক্লাসকে ফলো করে, তাহলে ওইটুকু পড়া যেটুকু 9 জন্য নির্ধারিত সিলেবাস বরাদ্দ করা হয়। জি, ওইটুকু যদি ওই সময় 9 থাকার সময় যদিও ভালো করে বুঝে নেয়, শিখে নেয়, জেনে নেয়, এমনও 2-1টা কঠিন বিষয় থাকতে পারে, যে কোনো বিষয়ে, গণিত বিষয় হতে পারে, উচ্চতর গণিত হতে পারে, ইংরেজি হতে পারে, বাংলা, অন্যান্য যে কোনো বিষয় থাকতে পারে। তো বাচ্চারা অনেক সময় বলে এটা কঠিন, এটা থাক, এটা পরে পড়বো, কিন্তু ওই জিনিসটা করা উচিত না। বলতে যাচ্ছেন এই বিষয়গুলোর সমন্বয় ঘটিয়েছিল সুলতানা রাজি। হ্যাঁ, নিশ্চয়ই ও নবম শ্রেণীতে যেটুকু ছিল শেষ করেছে, তাতেও সুবিধা হয়েছে কি 10-এ উঠে দশম শ্রেণীতে উঠে কিন্তু চাপটা কমে গেল, খুব চাপ কমে যায় এবং ক্লাসের সময় একটু কম থাকে। নবম শ্রেণীতে যতদিন সময় পায়, দশম শ্রেণীতে এসে কিন্তু একটু সময় কমে যায়, তুলনামূলকভাবে স্বাভাবিক ক্ষেত্রে চলে যায়। টেস্ট, তারপরে তাদেরকে মডেল টেস্ট এবং বোর্ডে যেতে হয়। তো 10-এ উঠে তারপরে খুব কম সিলেবাসে আমরা রাখি। সাধারণত সব শিক্ষা প্রতিষ্ঠানে মাথায় ওটা থাকে যে নবম শ্রেণীতে আমরা বেশিরভাগ পড়াবো, দশমে এসে আমরা বাকিটুকু কম অংশই থাকে। তো সেইটুকু যদি দশমে এসে ক্লাস 10-এ উঠে যদি ওইটুকু শেষ করে দেয়, আয়ত্তে নিয়ে আসে, জানার মধ্যে নিয়ে আসে, তারা বোঝার মধ্যে নিয়ে আসে, শিখে ফেলে, তখন কিন্তু তার আর খুব একটা কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে না। কারণ সে নবম শ্রেণীতে কিছু পড়ে আসছে, দশম শ্রেণীতে উঠে বাকিটুকু পড়লো। এবার যখন বইটা তার পুরো হয়ে গেল, এখন তার কাজ হচ্ছে সেই পড়াগুলোকে অনুশীলনের মাধ্যমে, চর্চার মাধ্যমে ওটাকে বারবার আয়ত্তের মধ্যে আনা, চিন্তার মধ্যে আনা, মাথার মধ্যে আনা এবং লিখে যতটুকু পড়লো ততটুকু লিখতে হবে, শুধু পড়লেই হবে না। আচ্ছা, বারবার লিখলে বা যে মডেল টেস্টের কথা বলেন, এতে মনে হয় ওদের জড়তাটা কেটে যায়, লেখা সুন্দর হয়, স্পিড বাড়ে, লেখার গতি বাড়ে, তাড়াতাড়ি লিখতে পারে, হাতে লেখা একটা ভালো হয় এবং তারা যে কোনো ওই অভ্যস্ত হয়ে যায়, একটা প্রশ্ন 2-3 আসতে পারে। সুলতানা রাজিয়া, তুমি এবার আমাদেরকে বলবে কি যে তোমার যে সকল ক্লাসমেট ছিল যারা তোমার মতো ভালো ফলাফল অর্জন করতে পারে, কি কারণে ওরা পারেনি ভালো ফলাফল অর্জন করতে? আমার অনেক ফ্রেন্ডরা ছিল যারা ওইভাবে ভালো রেজাল্ট করতে পারেনি, কিন্তু তারা পারতো, মানে তাদের সেরকম ব্রেন ছিল যে তারা পারতো ভালো রেজাল্ট করতে পারেনি। এর কারণ হলো তারা ক্লাসে আসতো ঠিকই, বা টিচারদের কথা এভাবে ফলো করতো না, বা টিচাররা যখন পড়াটা দিত তারা হয়তো সেভাবে পড়তো না, আর পরদিন এসেও সে পড়াটা সেভাবে টিচারদের কাছে দিতে পারতো না, যার কারণে পরীক্ষার সময় তাদের জন্য অনেক লোড পড়ে যেত। আর সেটা পরীক্ষার আগে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারতো না বলেই হয়তো পরীক্ষা তারা খারাপ করতো। এভাবে যখন এসএসসি পরীক্ষা দিতে গেল, তখনও তারা দেখলো যে তাদের সেই পুরোপুরি সিলেবাসটা তাদের কমপ্লিট হয় নাই ভালোভাবে, এবং পরীক্ষার আগের রাতে তারা পুরোপুরি সেটা শেষ করতে পারলো না, যার কারণে হয়তো পরীক্ষায় কলেজে তারা ভালো ফলাফল অর্জন করতে পারে। তুমি বলবে কি যে সকল তোমার ছোট ভাই বোন যারা আগামীতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, ওরা কিভাবে প্রস্তুতি নেবে বা ওদের উদ্দেশ্যে তোমার পরামর্শ? যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলো যে তারা যেন অনেক ভালো করে তাদের পড়াটা অনুশীলন করে এবং পড়ার মধ্যে যেন তারা মজা খুঁজে নেয়। এবার ফাতেমা হক, আপনার কাছ থেকে জানবো যে আপনি তো মা হিসেবে ওকে যথেষ্ট সহযোগিতা করেছেন, যে সকল শিক্ষার্থীরা আগামীতে পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের অভিভাবকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি
কিভাবে সন্তানদেরকে তারা সহযোগিতা করবে? আমি প্রত্যেকটি অভিভাবককে এই কথাই বলবো যে তারা যেন তার বাচ্চার ভালো মন্দ প্রত্যেকটা বিষয়ে তাদের সাথে আলোচনা করে এবং খুব ভালোভাবে খেয়াল রাখে যে আমার বাচ্চা ঠিক মতো প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করছে কিনা। এটুকু যদি তারা খেয়াল রাখে আর তাদেরকে যদি খুশি রাখা যায়, তাদের সব ভালোটা মন্দটা প্রত্যেকটা বিষয়েই তাদের সাথে পরামর্শ করা যায়, তাদের ভালোটা জিজ্ঞেস করা যায়, মন্দটা সব বিষয়ে যদি তাদের সাথে সুন্দর সম্পর্কের সাথে যদি তাদের সাথে সুন্দর আচরণ করা যায় তাহলে আমার মনে হয় যে বাচ্চারা ভালো ফলাফল করবে। তার মানে আপনি কি বিষয়ে জোর দিচ্ছেন যে পিতামাতাকে অবশ্যই সন্তানদেরকে সময় দিতে হবে। নাসরিন নঈম আপা, আপনার কি পরামর্শ? প্রথমে আমি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে এখন তোমরা শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণরূপে সুস্থ থাকার চিন্তাটা করতে হবে এবং তাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখার জন্য বাবা মার একটু সচেতন হতে হবে, সহযোগিতা থাকতে হবে এবং লক্ষ্য রাখতে হবে কেমন করে যে খাওয়া দাওয়াটা ঠিক মতো হচ্ছে নাকি, ঘুমটা ঠিক মতো হচ্ছে নাকি। সারাদিন শুধু বই নিয়ে টেবিলে বসে বসে পড়বে তা নয়, ওর রেস্ট দরকার। ব্রেনটা ওর যে পড়ার জন্য দিবে তার জন্য তাকে একটু ব্রেনের রেস্টও দরকার, তাই না? সেই রেস্টগুলো যাতে ও নেয়। ও সারা রাত জেগে বেশি রাত জেগে রাত 2টা 2:30 পর্যন্ত সারাক্ষণ বই নিয়ে পড়তে থাকলে তাহলে ওই পড়াটা অনেক সময় নাও মনে থাকতে পারে। সেই জন্য বাবা মার জন্য খেয়াল করে যে কোন কতটুকু সময় পড়লো। হানিও হতে পারে। হ্যাঁ, হতে পারে। ঘুম না হলে তো পরের দিন সারাদিন শরীর খারাপ লাগে। তো ও ঠিক মতো সময় মতো যাতে ঘুমায়, ঠিক মতো খায়, রেস্ট নেয় এবং পড়ার প্রতি তার কোনো রকম, পরীক্ষার প্রতি তার কোনো রকম ভীতি না থাকে, এই সাহসটা তাকে দিতে হবে যে কোনো ভয় নাই, ভয় পেও না, তুমি যথেষ্ট পড়া হয়েছে, তুমি যথেষ্ট শিখেছো, পড়েছো, ইনশাল্লাহ তুমি পরীক্ষার যে ধরনের প্রশ্ন আসুক না কেন তুমি শুধু লিখবে, তুমি শুধু লিখে যাবে, তুমি কোনো ভয় পেবে না। বাবা মা এই জিনিসটাই মানে ঘরে পরিবারে সদস্য যারা থাকবে তারা তাদেরকে এই জিনিসটা সারাক্ষণ খেয়াল রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলে। বিশেষ করে সুলতানা রাজিয়া যে বিষয়টি বলেছেন, নবম শ্রেণীতে কিন্তু ও 90% পড়া কমপ্লিট করে রেখেছে, যার জন্য দশম শ্রেণীতে উঠে ওকে খুব চিন্তা ভাবনা করতে হয়নি পড়াশোনা নিয়ে। শিক্ষার্থীর পাশাপাশি তার অভিভাবক এবং সবচেয়ে বেশি গুরুত্ব রয়েছে শিক্ষকদের, কারণ শিক্ষকরাই কিন্তু শিক্ষার্থীদেরকে পরিচালিত করে থাকেন। সুতরাং ছাত্র, শিক্ষক এবং অভিভাবক উভয়কেই খেয়াল রাখতে হবে ভালো ফলাফল অর্জন করার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ।